নমস্কার, জি 24 ঘন্টায় আপনাদের স্বাগত। ভোট পঞ্চমীতে বেশ কিছু জায়গা থেকে বিক্ষিপ্ত অশান্তির ঘটনা ঘটেছে, সেই প্রসঙ্গে আমরা আলোচনায় যাব। আমাদের সঙ্গে যারা উপস্থিত রয়েছেন তাদের সঙ্গে পরিচয় করিয়ে দিই। আমাদের সঙ্গে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে রয়েছেন রিজু দত্ত, বিজেপির পক্ষ থেকে রয়েছেন তরুণ জ্যোতি তিওয়ারি, কংগ্রেসের পক্ষ থেকে অভিষেক ব্যানার্জি, সিপিআইএমের পক্ষ থেকে পার্থ প্রতিম বিশ্বাস এবং আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন রাজনৈতিক বিশ্লেষক সাংবাদিক সম্বিত পাল। তবে তাদের কাছে যাওয়ার আগে এবং আজ সারাদিনের ভোটচিত্র দেখার আগে একবার সরাসরি চলে যাব ব্যারাকপুর কেন্দ্র, যে ব্যারাকপুর কেন্দ্রের দিকে আলাদাভাবে আজকে সবার নজর ছিল। সেই ব্যারাকপুর কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী পার্থ ভৌমিক আমাদের সঙ্গে রয়েছেন। পার্থদা, মৌপিয়া জি 24 ঘন্টা থেকে আপনাকে স্বাগত জানাচ্ছি। পার্থদা, ভোট কেমন হলো? ভোট দু একটা বিক্ষিপ্ত ঘটনা ছাড়া অত্যন্ত শান্তিপূর্ণ হয়েছে। এই প্রথম ব্যারাকপুরে একটা চকলেট বোমা ফাটেনি। এটা ব্যারাকপুরের মানুষের কাছে আমি আমার কৃতজ্ঞতা জানাচ্ছি। আমরা প্রথম থেকেই আওয়াজ তুলেছিলাম গুন্ডারাজ নয়, ব্যারাকপুরে শান্তি চাই। ব্যারাকপুরের সমবেত ভাবে মানুষ তারা প্রত্যেকেই চেয়েছিলেন গুন্ডারাজের অবসান হোক এবং সমবেত মানুষের প্রয়াসেই গুন্ডারা ঘরের ভিতরে ঢুকে গেছিলেন এবং যার জন্য একটা কালীপটকা পর্যন্ত এই নির্বাচনে ফাটেনি এবং এই নির্বাচনের এই সময়টাতে কোনো গণ্ডগোলের ঘটনা ঘটেনি। যেহেতু গুন্ডারা ঘরে ঢুকে গেছিলেন তাই অর্জুন সিং নিজেই আজকে একটু গুন্ডাগর্দি করার চেষ্টা করেছিলেন। তার কোনো সঙ্গী ভঙ্গি ছিল না, সব ভয়ে ঘরে ঢুকে গেছিল। তিনি নিজেই দু চারটে জায়গায় মস্তানি করার চেষ্টা করেন, কখনো বীজপুরে, কখনো টিটাগড়ে। আমাদের কাউন্সিলরের সাথে সোনু, আমাদের রবীন ভট্টাচার্য মনিরামপুরে বসেছিল ক্যাম্পে, সিআরপিএফ নিয়ে এসে ক্যাম্প ভেঙে দিল, রবীন ভট্টাচার্যকে ধাক্কা মেরেছিল। দু চারটে জায়গায় সে গণ্ডগোল করার মস্তানি করার চেষ্টা করেছে, কিন্তু সমবেত মানুষের প্রয়াসে তার সেই চেষ্টা সফল হয়নি। আলটিমেটলি মানুষ দিনের শেষে জয়ী হয়েছে, এটুকু আমি মনে করি। তো পার্থদা, আপনি বলছেন যে গুন্ডামি করার, মাস্তানি করার চেষ্টা করেছেন অর্জুন সিং, কিন্তু কৌস্তব বাগচির গাড়ি ভাঙা থেকে শুরু করে বিভিন্ন বুথে এজেন্ট বসতে না দেওয়ার অভিযোগ তো তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে এসেছে। দেখুন, আমি সকালবেলাতেই বলেছিলাম যে নির্বাচন কমিশন এবং সিআরপিএফ দুটোই তো অর্জুনবাবুদের। তা নির্বাচন কমিশনে অভিযোগ করুক, যদি কোথাও এজেন্ট না বসে থাকে সেখানে নির্বাচন কমিশনকে বলেই তো এজেন্ট নিয়ে বসিয়ে দেওয়া যেত। এজেন্ট না থাকলে উনি কী করবেন? ওনার হয়ে পুরনো বিজেপি কর্মীরা কেউ রাস্তায় নামেনি, একজনও না, নট এ সিঙ্গেল ওয়ান। ওনাকে যেরকম মানুষ পরিত্যাগ করেছে, যারা প্রকৃত বিজেপির কর্মী তারা ওনাকে পরিত্যাগ করেছিলেন। পার্থদা, যদি আমরা দেখি যে আপনি যার প্রতিদ্বন্দ্বিতা মূলত করলেন, এই অর্জুন সিং, তিনি আপনাদের যেদিন প্রার্থী তালিকা ঘোষণা হয় ব্রিগেডের মঞ্চ থেকে, সেই দিনও তিনি ব্রিগেডের মঞ্চে উপস্থিত ছিলেন। তার আগে তিনি জিতেছিলেন বিজেপির টিকিটে, সাংসদ হয়েছিলেন। তারপর তিনি তৃণমূল কংগ্রেস অফিসে গিয়ে তৃণমূল কংগ্রেসের পতাকা নিয়েছিলেন এবং আপনার নাম ঘোষণা হওয়ার পর তিনি দল ছেড়ে আবারও বিজেপিতে যান এবং প্রতিদ্বন্দ্বিতা করেন। এই বিষয়টা আপনার পক্ষেও যখন ভোটের সময় তো জাস্টিফাই করতে হয়েছে, ভোটারদের কাছে জাস্টিফাই করতে পারবেন? না না না, আমরা তো এটা পরিষ্কার ভাষায় বলেছিলাম যে মানুষ আদর্শহীন, নীতিহীন মানুষকে কখনো পছন্দ করে না। যখন তৃণমূলে নেওয়া হয়েছিল তখন দিদি তো এটা পরিষ্কার ভাষায় বলেছে যে আমরা ভেবেছিলাম বোধহয় কোনো পরিবর্তন হয়েছে, কিন্তু যার পরিবর্তন হবার না তার কোনো সময়ই হবে না। এরও কোনো পরিবর্তন হয়নি। এই একবার তৃণমূল থেকে বিজেপি, বিজেপি থেকে তৃণমূল, তৃণমূল থেকে আবার বিজেপি, কালকে এসইউসিআইও যেতে পারে, আমার জানা নেই। পার্থদা, বেশ কিছু প্রচারের আমরা হোর্ডিং পোস্টার দেখেছি আপনার কেন্দ্রে। কোথাও কি বাঙালি, এবার বাঙালি সাংসদ, এবার ব্যারাকপুর বাঙালি সাংসদ চায়, কোথাও কি বাঙালি আবেগ, সেটার উপর ব্যাংক করেই আপনি সংসদে যাওয়ার চাবিকাঠি সেটার খোঁজ করছেন? আমাদের ব্যারাকপুরে এসব হয় না, বাঙালি অবাঙালি এসব হয় না। আমাদের ব্যারাকপুর হচ্ছে একটা মিনি ভারতবর্ষ। এখানে আমার হয়ে টিটাগড়ে যারা লড়েছে তারা কেউ বাঙালি নাকি? 90% অবাঙালি। আমার হয়ে গারুলিয়ায় যারা লড়লো তারা বাঙালি নাকি?
তারা 95% অবাঙালি। আমার ওই গৌরীপুরে যারা লড়লো তারা বাঙালি নাকি? তারা অবাঙালি। আমার ওই হাজিনগরে যারা লড়লো, আমার ওই কাঁচরাপাড়ায় যারা লড়লো, তারা সবাই অবাঙালি। কত মার্জিনে জিতবেন? এটা মানুষ ঠিক করবে, আমি জানি না মানুষ কাকে ভোট দিয়েছে। আমার জিতবেন এই কনফিডেন্স আছে চাই, আমি এটুকু নিশ্চিত মানুষ গুন্ডারাজের অবসান করে দিয়েছে। হ্যাঁ, জিতবেন এই কনফিডেন্স আছে নাকি মনের মধ্যে একটু সংশয় আছে দিনের শেষে, যেভাবে আজকে অর্জুন সিংকে আমরা এক প্রান্ত থেকে আরেক প্রান্তে দৌড়ে বেড়াতে দেখেছি? কোনো সংশয় নেই, কোনো সংশয় নেই। মানুষ গুন্ডারাজের অবসান ঘটিয়ে দিয়েছে। 4 তারিখ বুঝে যাবে। পার্থদা, আপনার কাছে আমার শেষ প্রশ্ন। আমরা দেখেছি যে 2019-এ এই নির্বাচন পরবর্তী সময় থেকে বারংবার এই ব্যারাকপুরের বিভিন্ন এলাকা অশান্ত হয়ে উঠেছে। প্রশাসনের কাছে এটা মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছিল এবং খুব স্বাভাবিকভাবেই শাসক দলের উপর তার একটা বড় দায় বর্তায়। এবার কি আপনি, যেহেতু আপনি মন্ত্রীও এই মুহূর্তে দাঁড়িয়ে, কোথাও কি এই আশ্বাস দিতে পারেন যে এই নির্বাচন পরবর্তী সময়ে, ভোট গ্রহণ পরবর্তী সময়ে তার কোনো রিপিট টেলিকাস্ট হবে না? 100% হবে না, 100% হবে না। আর গতবার যে গন্ডগোল হয়েছিল তখন নির্বাচন কমিশনারের আন্ডারে পুলিশ ছিল, মমতা ব্যানার্জির আন্ডারে ছিল না। নির্বাচন কমিশন যতদিন ছিল ততদিন ব্যারাকপুরে গন্ডগোল ছিল। যেই দিদির হাতে প্রশাসনিক ক্ষমতা এসছে, গন্ডগোল বন্ধ হয়ে গেছে। পার্থদা, অনেক ধন্যবাদ। পার্থ ভৌমিক আমাদের সঙ্গে এতক্ষণ সরাসরি ছিলেন এবং পার্থ ভৌমিক তিনি আশাবাদী দিনের শেষে যে তিনি অর্জুন সিংকে পরাস্ত করে ব্যারাকপুর লোকসভা কেন্দ্রে তিনি জয়লাভ করবেন। আমাদের সঙ্গে এই মুহূর্তে সরাসরি রয়েছেন রচনা ব্যানার্জি, হুগলি কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী। রচনাদি, মৌপিয়া স্বাগত জানাচ্ছি জি 24 ঘন্টা স্টুডিও থেকে। রচনাদি, তোমার সঙ্গে আমার দিদি নাম্বার 1-এর মঞ্চে বহুবার দেখা হয়েছে, কিন্তু আজকের মঞ্চটা একদম ডিফারেন্ট। যেখানে আজকে সারাদিন ভোটের মঞ্চে তুমি দৌড়ে বেড়ালে, আজকের এক্সপিরিয়েন্সটা প্রথমে যদি বলো। মৌপিয়া, অনেকদিন পরে তোমার সাথে কথা হচ্ছে। অনেকদিন আগে অ্যাকচুয়ালি কথাটা হওয়া উচিত ছিল, বাট বেটার লেট দ্যান নেভার। ভোটের মঞ্চে আজকের অনুভূতিটা একদম অন্যরকম ছিল এবং ডিফারেন্ট এক্সপিরিয়েন্স। লাস্ট 2 মাস ধরে তো একদম অন্যরকম একটা অনুভূতি এবং অন্য ধরনের একটা লাইফের এক্সপিরিয়েন্স হলো। বাট আই মাস্ট সে যে আমার প্রত্যেক দিনের এক্সপিরিয়েন্স ওয়াজ ফেনোমেনাল, মানে ফ্যান্টাবুলাস। ভীষণ খুশি হয়েছি, প্রত্যেক মুহূর্তে আমি ভীষণ আনন্দ। অত্যধিক পরিশ্রম, কিন্তু সেই পরিশ্রমটা না কোনো একটা জায়গায় গিয়ে মনে হয়েছে যে দিনের শেষে মনে হচ্ছে যে এটা পরম পাওয়া। কারণ এইরকম মানুষের জনপ্লাবন, জনস্রোত এবং প্রতিটি মানুষের এইরকম ভালোবাসা ঠাকুরের আশীর্বাদ ছাড়া পাওয়া যায় না মৌপিয়া। কিন্তু এই মানুষের ভালোবাসা, সেটা কি ইভিএমে প্রতিফলিত হয়েছে দিনের শেষে, কি মনে হয়? সেটা দেখো, আমি আমার তরফ থেকে আশাবাদী। তুমি যদি আমায় জিজ্ঞেস করো, আমি বলবো যে আমি আমার 100% দিয়ে আমি চেষ্টা করেছি, আমি আমার শ্রম দিয়েছি। আই ডোন্ট হ্যাভ এনি রিপেন্টেন্স। আমি জানি আমি নিজের জায়গায় যতটুকু করার সম্ভব আমি করেছি। আমি সকাল থেকে রাত অবধি পরিশ্রম করেছি, সর্ব জায়গায় যাওয়ার চেষ্টা করেছি। এরপরে মানুষ ঠিক করবেন, ঠাকুরের আশীর্বাদ থাকলে সব কিছু ঠিকঠাক হবে। যে মাঠে তুমি খেলতে নেমেছো, হুগলির মাঠটা, সেই মাঠটা অলরেডি বিজেপির দখলে এবং সেখানে লকেট চ্যাটার্জি, তোমারই এক সময়ের সতীর্থ, যিনি 5 বছর অলরেডি সাংসদ হিসেবে যার অভিজ্ঞতা হয়ে গেছে এবং রাজনীতির ময়দানেও যিনি অনেকটাই অভিজ্ঞ সময়ের নিরিখে। এই ফাইটটা, সেটা কতটা টাফ তোমার জন্য? ইট ওয়াজ ভেরি টাফ। প্রথমত আমি একজন নতুন মানুষ রাজনীতিটা বোঝা, জানা, শেখা, দ্যাট ইটসেলফ টেকস লট অফ টাইম। তো সেই জন্যে সেইটা একটা ডেফিনেটলি একটা চ্যালেঞ্জিং প্রপোজিশন আমার জন্য ছিল প্রথম থেকেই। বাট আই ওয়াজ ভেরি কনফিডেন্ট যে আমি যখন কোনো কাজে নামি, আমি সেটার মধ্যে আমার শ্রম দিয়ে আমি চেষ্টা করি সেটাকে সাকসেসফুল করার, এবং সেই হিসেবেই আমি আজকে রাজনীতির মঞ্চে যতটা পেরেছি আমি করেছি। আমি জানি আমার অপোনেন্ট পার্টি ইজ ভেরি স্ট্রং, আমি জানি সে রুলিং পার্টির সাংসদ হয়ে রয়েছেন, আমি জানি তার পেছনে কেন্দ্রীয় সরকার রয়েছেন,
আমি জানি সে আমার থেকে অনেক সিনিয়র পলিটিশিয়ান, বাট ডেফিনেটলি ইট ওয়াজ এ ভেরি ডিফিকাল্ট ফাইট, বাট আমি আশাবাদী, আমি ভীষণ পজিটিভ, আমি অলওয়েজ পজিটিভ। তুমি জানো আমায় খুব ভালো করে মৌপিয়া যে আমি ভীষণ পজিটিভ থিঙ্কার। আমার কাছে কখনো কোনো নেগেটিভের জায়গা নেই, আমি কখনো কোনো খারাপ চিন্তা মনের মধ্যে আনি না। তো আজকেও আমি সেই ব্যাপারে প্রচণ্ড আশাবাদী, এবং তুমি এটাও জানো আমি ঠাকুরের ভীষণ বিশ্বাসী। তো বাকিটা আমি ওপরের হাতে ছেড়ে দিয়েছি যে তিনি আমার জন্য যেটা শ্রেয় মনে করবেন সেটাই করবেন। যেহেতু তুমি একদম অন্য একটা ফিল্ড থেকে এসেছো এবং তুমি একটু আগে বললে যে নেগেটিভিটিকে তুমি একদমই প্রশ্রয় দিতে চাও না, আজকে সারাদিন ধরে আমরা দেখলাম যে কখনো লকেট চ্যাটার্জি এবং অসীমা পাত্রের মধ্যে একটা প্রায় সম্মুখ সমরের পরিস্থিতি তৈরি হলো, কখনো লকেট চ্যাটার্জি তাকে ঘিরে ধরে জুতো হাতে মহিলারা স্লোগান দিচ্ছেন। কোথাও কি মনে হয় যে এই চিত্রগুলো না হলেই আজকে ভালো হতো? একদম। আমি প্রথম সকালে যখন আমি বেরোলাম, আমি সবাইকে একটাই কথা বলেছিলাম যে আমি চাইছি আজকের ভোট যেন ভীষণ শান্তিভাবে হয়, কারণ যেটা সাধারণত সবসময় কিছু না কিছু একটা কেয়স হয়, কিছু না কিছু একটা খারাপ জিনিসভাবে হয়। আমি চেয়েছিলাম যে আমার এবারে হুগলির ভোট খুব শান্তভাবে, পরিষ্কারভাবে, ছিমছামভাবে হোক, মানুষ ভদ্র সভ্যভাবে থাকুক এবং সবাই ভালোভাবে ভোট দিক, বাট সেটা হলো না। মানে সেটা কিছুটা ধনিয়াখালীতে এরকম একটা সাংঘাতিক একটা ঘটনা ঘটলো, সেটার জন্য আমি ভীষণ দুঃখ পেলাম যে এরকম ধরনের ঘটনা ঘটা উচিত হয়নি। তারপর আমার চুচুড়াতে আজকে খুব খারাপ জিনিসগুলো হলো, সেটার জন্য আমি প্রস্তুত ছিলাম না, সেটাও খুব খারাপ হলো। সব মিলিয়ে কিছু কিছু জিনিস খারাপ হলো। কোথাও মনে হয় যে এখানে দলের যারাই ইনভলভ থাকুন না কেন তারা বিরত থাকলেই ভালো হতো? দেখো, সবসময় তো মানুষ বিরত থাকতে পারে না, সবাই অনেক সময় পরিস্থিতির চাপে পড়ে মানুষ ওপেন আপ হয়ে যায়, খুলে ফেলেন। সবার ধৈর্যশীল ক্ষমতা সবসময় সমান হয় না, মানুষ ফ্লেয়ার আপ করে। হয়তো তাদেরকে এমন প্রভোকেট করা হয়, তাদেরকে এমন জায়গায় নিয়ে যাওয়া হয়, তখন সেখানে মানুষ নিজেকে কন্ট্রোল করতে পারে না, তখন বলে ফেলে। আজকে বিরোধী পক্ষের সাংসদ আমাদের ধনিয়াখালী সুন্দর ছিমছাম একটা জায়গা ছিল, পরিষ্কার একটা জায়গা ছিল, সুন্দরভাবে ভোট হচ্ছিল। হঠাৎ করে তিনি তার দলবল নিয়ে গিয়ে সেখানে অশ্রাব্য ভাষায় গালাগালি দিতে শুরু করে দিলেন, চিৎকার করতে শুরু করে দিলেন রাস্তার মধ্যে দাঁড়িয়ে। তিনি একজন বিধায়ক একটা জায়গার, তিনি তো কিছু শুরুই করেন, তিনি জানতেনই না, হঠাৎ করে তিনি যে চিৎকার চেঁচামেচি গালিগালাজ। তো ন্যাচারালি তিনি একজন সিনিয়র মানুষ, তিনিও নিজেকে কন্ট্রোল করতে পারেননি, তিনিও যে চিৎকার চেঁচামেচি করেছেন। তো পুরো জানেন জিনিসটা গরম হয়ে গেছে, পুরো জিনিসটা খারাপ হয়ে গেছে। তো সেটা হওয়া বাঞ্ছনীয় ছিল না। প্লাস তুমি দেখো আমাদের চুচুড়াতে, যেখানে আমাদের 9 নম্বর বুথে 234 নম্বর ওয়ার্ডে আজকে ইভিএম মেশিন এইরকমভাবে খারাপ হয়ে গেল যে 2 ঘন্টার জন্য একটা ইভিএম মেশিন, একটা ইম্পর্টেন্ট একটা ভোটের একটা পার্ট, সেটা খারাপ হয়ে পড়ে রইল। ঘন্টার পর ঘন্টা মানুষেরা বাইরে রাস্তায় দাঁড়িয়ে রইল, তাদেরকে ভোট দেওয়া হচ্ছে না, তারা বাড়ি ফিরে যাচ্ছে, আবার তারা ফিরে আসছে, তখনও ভোট মেশিন ঠিক করা হচ্ছে না। এবং যতক্ষণে ঠিক করা হলো তাদের হাতে ভোটার স্লিপ থাকা সত্ত্বেও ভোটের বুথ বন্ধ করে দেওয়া হলো এবং বলা হলো যে আপনারা ভোট দিতে পারবেন না। আমি নিজের ডিএম এর সাথে কথা বললাম, ডিএম বললেন যে না আমি ভোট দেওয়াবো, তারপর ডিএম বললেন যে না আমরা ভোট দিতে পারবো না, এখন 6টার পরে অ্যালাউড নয়। সো দিস থিংস আর নট অ্যাকসেপ্টেবল। এগুলো তো আমরা আবার ডিমান্ড করেছি রিপোলিং এর জন্য। প্রায় ওখানে 600 মহিলার ভোট বাকি রয়েছে। আমরা রিপোলিং এর ডিমান্ড করেছি, বিকজ দিস ইজ নট অ্যাকসেপ্টেবল, বিকজ ভোটের স্লিপ রয়েছে, ইভিএম মেশিন খারাপ, তার সত্ত্বেও তাদেরকে ভোট দিতে দেওয়া হলো না এবং দরজা বন্ধ করে দেওয়া হলো তাদের মুখের সামনে। ওখানে সবাই এখন ধর্নায় বসে গেছে। নট অ্যাকসেপ্টেবল, এগুলো ঠিক জিনিস নয়। প্রচন্ড আমাকে একটা কথা বলো, এই যে আগাগোড়া এই গত প্রায় 2 মাস ধরে যে প্রচার পর্ব, সেখানে আমরা দেখেছি তুমি যাই বলছো তাই নিয়েই মিম হয়ে যাচ্ছে, তাই নিয়েই নানা রকমের ট্রোলিং হচ্ছে ইত্যাদি। তো সেখানে দাঁড়িয়ে আমার তোমার কাছে প্রশ্ন যে সাংসদ হিসেবে যখন মানুষ নির্বাচিত করবেন তখন তোমাকে তারা কতটা সিরিয়াসলি নিয়েছেন, বা কোথাও কি তোমার মনের মধ্যে আশঙ্কা আছে যে এই মিম, এই ট্রোলগুলো সেগুলো কোথাও বিষয়টাকে ডাইলিউট করতে পারে? না গো, দেখো আমি ভীষণ স্পষ্টভাবে কথা বলি, তো ভীষণ মন খুলে আসলে কথা বলি, স্পষ্ট বলি এবং মন খুলে কথা বলি। আমি অত রাগ ঠাক, যেহেতু রাজনীতিতে এসেছি, সারা চিরাচরিত পুঁথিগত বিদ্যার মতো পাঠ মুখস্থ করে বলবো, বা খুব হিংসাত্মক একটা নিয়ে একদম অপোনেন্ট পার্টিকে গিয়ে চ্যালেঞ্জ করে কথা বলবো, আমি সেরকম ধরনের মানুষও নই, আমি সেরকম ধরনের কথা বলতে অভ্যস্তও নই।
আমি শুধু এইটুকু জানি যে আমি একটা এমন কাজে এসেছি যেখানে মানুষের সেবা করতে হবে এবং মানুষের কাজের জন্য নিজেকে নিযুক্ত করতে হবে। টু আ সার্টেন এক্সটেন্ট আমার জীবনে এখন নতুন করে কিছু পাওয়ার নেই, আমার দেওয়ার আছে। আর দেওয়াটা কি আছে সেটা হচ্ছে, আমি যদি মানুষের কাছে এত ভালোবাসা পেয়েছি এতগুলো বছর, আমি যদি মানুষের জন্য একটু ভালো কিছু কাজ করতে পারি, আর সেখানে যদি আমি অভিষেক ব্যানার্জি এবং দিদির সাপোর্ট পাই, তাহলে হয়তো আমার এই কাজটা করতে একটু সুবিধা হবে। সেই জন্যই আজ রাজনীতির মঞ্চে আসা। এবং দিদি যেহেতু আমাকে প্রার্থী করে পাঠিয়েছে হুগলি জেলাতে, আমার চেষ্টা আছে হুগলি জেলার মানুষের পাশে দাঁড়ানো, তাদের জন্য কাজ করা। হুগলির মানুষ যাদের কাছ থেকে তুমি এক্সপেক্ট করছো যে তারা ইতিমধ্যেই তোমার নামই নির্বাচন করেছেন ইভিএম এ বলে তুমি যেটা এক্সপেক্ট করছো, কিসের জন্য, কেন তারা রচনা ব্যানার্জিকে বাঁচলেন বা বাঁচবেন? এক তো তাদের অগাধ ভালোবাসা আছে আমার প্রতি, তারা এত বছর ধরে আমাকে দেখেছেন। নট অনলি দিদি নাম্বার ওয়ান, তারা আমাকে নায়িকা হিসেবে জানেন। তারা আমাকে বিগত আজকে মোর দ্যান 27-28 বছর ধরে তারা আমাকে পর্দায় দেখেছে। তাদের কাছে একজন আইডল। এবং দিদি নাম্বার ওয়ান করার পর আমি তাদের ঘরে পৌঁছে গেছি। তো তারা দেখছেন যে এমন একজন দিদি যে আমাদের কথা শুনে কাঁদেন, সে আমাদের কথা শুনে হাসেন। দিনের পর দিন 365 দিন আমি দিনে 12 জন মহিলার সাথে প্রত্যেক দিন কথা বলি। তারা সবাই আমাকে বলেছে, দিদি আপনি কাউন্সিলিং করুন, আপনি কাউন্সিলিং এর অফিস খুলুন, যাতে আমি আপনাদের কাছে গিয়ে আপনার কাছে গিয়ে আমরা দেখা করতে পারি, কথা বলতে পারি। এই আধ ঘন্টা 1 ঘন্টা আপনার শোতে আমাদের মনের কথা আমরা বলে উঠতে পারি না। হয়তো সেইভাবে তারা হয়তো মনে করছে যে আজ দিদি আমাদের পাশে থাকলে আমরা হয়তো অনেক রকম জিনিস দিদির কাছে পৌঁছতে পারবো, দিদির কাছে অনেক সাজেশন নিতে পারবো, দিদি হয়তো আমাদের পাশে থাকবেন সুখে দুঃখে সবসময়। সেটা একটা ফিল গুড ফ্যাক্টর হয়তো তাদের মধ্যে কাজ করছে। বা তাদের মধ্যে যে জিনিসটা রয়ে গেছিল বিগত 5 বছর, তারা এতটা ডিপ্রাইভড, তাদের সর্বক্ষেত্রে তারা যাকে ভরসা করে সাংসদ করে ভোট দিয়েছিল তার থেকে তারা ডিপ্রাইভড, এবং তাদের কোনো রকম উন্নতির কোনো কাজ করা হয়নি। এবং সেই জন্য তারা ভাবলো যে রচনাদির মতন মানুষকে যদি আমরা বিশ্বাস করে পাশে রাখতে পারি, হয়তো দিদি আমাদের পাশে থাকবে। যখন ভোটারদের কাছে গেছো, সিঙ্গুর নিয়ে প্রশ্ন ফেস করতে হয়নি? আমি তো তাদেরকে নিরাশ করব না। হ্যাঁ, অফকোর্স সিঙ্গুর নিয়ে ফেস করতে হয়েছে, সিঙ্গুরের কলকারখানা নিয়ে ফেস করতে হয়েছে। এবং আমি সবসময় একটাই কথা বলেছি যে মানুষটি আজকে পশ্চিমবাংলার বুকে এত উন্নয়ন নিয়ে এসেছেন, এত মানুষের কথা তারা ভাবেন, তৃণমূল কংগ্রেস আজকে মানুষের কথা ভাবেন, মানুষের পাশে রয়েছেন, তারা কখনো শিল্প বিরোধী নন। তারা সব সময় শিল্পর সাথে রয়েছেন এবং তারা শিল্প নিয়ে নিশ্চয়ই পশ্চিমবাংলাতে শিল্প আসে সেই নিয়ে চিন্তা ভাবনা করছেন এবং আসবেও, আগামী দিনে নিশ্চয়ই আসবে। তো সেই ক্ষেত্রে ভরসা করতে হবে, সবুর করতে হবে, নিশ্চয়ই হবে। আমাদের হচ্ছে না, মনে হয়েছে যে সিঙ্গুরে কারখানা না হয় একটু আক্ষেপ কিছু মানুষের মনের মধ্যে রয়ে গেছে, না থাকলে কিছুই হবে না। না গো, বিশ্বাস করো, আমি আজকে সিঙ্গুরে এত দিন কাটিয়েছি, মানে কত জায়গা, আমি বোধহয় একটা গ্রাম এরকম নেই, একটা বুথ গ্রাম পঞ্চায়েত এরকম নেই যেখানে আমি যাইনি, আমি পৌঁছাইনি। আমি একটা লোকের থেকে এখনো অবধি কোনো জায়গা থেকে কেউ আমাকে বলেনি যে আমরা কোনো জিনিস পাইনি বা আমরা কষ্টে আছি, আমরা দুঃখে আছি। তারা ভীষণ খুশি। তাদের একটু সমস্যা, জলের পাইপ আমাকে দিয়ে দিন, আমাদের একটু যেন জলটা আসে, সেটার জন্য একটু ওনারা বলছেন আমাদের জলটা ভালো হোক, আমাদের খাওয়ার জলটা যেন আর্সেনিক মুক্ত হয়, যেটা দিদি কাজ শুরু করে দিয়েছেন। এবং আগামী দিনে যদি আমি পাশে থাকি, আমি ডেফিনেটলি সেই জল নিয়ে কাজ করব। এই ছোটোখাটো জিনিস নিয়ে তারা কিন্তু, আর যেটা আবাসন প্রকল্পের বাড়িঘরের ব্যাপারটা, যেটা কেন্দ্রীয় সরকারের আওতার মধ্যে ছিল, সেটা বন্ধ করে রেখে দেওয়া হয়েছে এবং সেটা নিয়েও দিদি এই লড়াই করছেন, দিদি সেটা নিয়েও এগিয়ে যাচ্ছেন। সেই আবাসন প্রকল্পের বাড়িঘর নিয়ে তারা কথা বলছেন। এর বাইরে কোনো জিনিস নিয়ে তাদের কোনো আক্ষেপ নেই, কোনো কষ্ট নেই, কিচ্ছু নেই। কিন্তু তার মানে এই নয় যে আমরা সিঙ্গুর নিয়ে ভাবছি না, কিন্তু তার মানে এই নয় আমরা শিল্প নিয়ে ভাবছি না। ডেফিনেটলি শিল্প আসবে, ডেফিনেটলি পশ্চিমবাংলা অনেক বেশি উন্নত মানের হবে এবং ভারতবর্ষের মুখে পশ্চিমবাংলার নাম থাকবে। রচনাদি, যেভাবে হুগলিতে তোমাকে পাঠিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়, তোমার একটা অত্যন্ত ব্যস্ত শিডিউল আছে। এই সাংসদ, যদি দেখা যায় যে তুমি জিতলে এবং সাংসদ হলে, সেখানে কতটা সময় তুমি তোমার কেন্দ্রকে দিতে পারবে? কারণ আমরা দেখেছি অনেকে, যেমন লকেট চ্যাটার্জি, তাকে বিনোদন জগৎ থেকে তিনি নিজেকে অনেকটাই সরিয়ে নিয়েছেন, হিরণ অনেকটাই সরিয়ে নিয়েছেন, দেব এখনও পর্যন্ত ব্যালেন্স করে চলেছেন এই দুটোর মধ্যে। কঙ্গনা রানাওয়াত রিসেন্টলি বলেছেন যে তিনি যদি জেতেন তাহলে তিনি অভিনয় ছেড়ে দেবেন। অর্থাৎ সাংসদ হওয়াটা কিন্তু অত্যন্ত সিরিয়াস এবং একটা খুব সময় ডিমান্ড করে, ভীষণ ডিমান্ডিং একটা রোল। সেটার জন্য তুমি প্রস্তুত?
দেখো, আমি ছবির জগৎ থেকে তো অনেকদিন আগেই বেরিয়ে এসেছি। আমি ছবি করি না আজকে বহু বছর হয়ে গেল। ছবির অনেক বেশি সময় নেয়। দিদি নাম্বার ওয়ানটা আমার এই মুহূর্তে এখন অবধি ছাড়ার তো কোনো ইচ্ছে নেই, কারণ আমি জানি দিদি নাম্বার ওয়ান ছেড়ে দিলে প্রচুর দিদিরা দুঃখ পাবেন এবং আমি সেই দিক দিয়ে কাউকে ডিপ্রাইভ করতে চাই না। কারণ দিদি নাম্বার ওয়ান তো ঘরে ঘরে পৌঁছে গেছে এবং সেটা মানুষকে আনন্দ দেয়। আর এটা ভগবানের অশেষ আশীর্বাদ আমার উপরে যে দিদি নাম্বার ওয়ানের মতন এইরকম একটা পপুলার শো, যেটা আজ বিগত 13 বছর ধরে চলছে, 365 দিন ধরে, সেই শো বন্ধ করার কোনো চিন্তাভাবনা আমাদের মধ্যে এই মুহূর্তে কোনো সময় নেই। এবং আমি মনে করি যে আমি যদি এতগুলো জিনিস এত বছর ধরে ব্যালেন্স করে চলে আসতে পারি, এখন আমার ছেলে অনেকটা বড় হয়ে গেছে। ছেলে আমার এতদিন অনেক টাইম নিয়ে নিত, কিন্তু ছেলে আজকে অনেক বড় হয়ে গেছে। আমার ছেলেকে আমি এখন হয়তো এরপর সেটেলও করে দেবো কোথাও একটা। তো সেই সময়টা তো আমার কাছে এক্সেস টাইম থাকবে এবং দিদি নাম্বার ওয়ান করার পর যে টাইমটা পাবো সেই টাইমটা আমি আমার হুগলি জেলার মানুষের জন্য দেবো এবং ভালো কাজ করার ইচ্ছে আছে। দেখা যাক না পারি কিনা। আমি তো মনে করি যদি হেরে যাও, যদি হেরে যাও, চেষ্টা করতে হবে। সব রাজনীতিতে থাকবে ইন লাইফ, নাথিং ইজ ইজি। দেখো, যদি না হয়, হতেই পারে না হলাম, ঘোরতর রাজনীতিতে থাকবো কিনা বলতে পারছি না, কিন্তু দিদির পাশ থেকে যাবো না। তৃণমূল কংগ্রেসেরই সদস্য হয়ে থাকবো, কারণ আমি দিদিকে রেসপেক্ট করি, দিদিকে সম্মান করি এবং তৃণমূল কংগ্রেস পার্টির আমি নিজেকে সদস্য বলে মনে করি। এখন যদি নাও জিততে পারি আমার কোনো আক্ষেপ নেই, তাতে আমি কোনো কষ্ট নেই, আমার কোনো আক্ষেপ নেই, কারণ আমি আমার কাজে যেরকম ছিলাম সেরকম থাকবো, কিন্তু তার সাথে আমি দিদির সান্নিধ্যে থাকবো। আমার শেষ প্রশ্ন রচনাদি তোমার কাছে, গত 2 মাসে হুগলি থেকে তোমার টেক অ্যাওয়ে কি? দইটা আমরা অলরেডি শুনে নিয়েছি, আর কি টেক অ্যাওয়ে কি? টেক অ্যাওয়ে, হ্যালো, টেক অ্যাওয়ে, টেক অ্যাওয়ে বুঝতে পারছি না। হুগলি কেন্দ্রে যে তুমি গত 2 মাস ধরে রয়েছো, টেক অ্যাওয়ে কি? হ্যাঁ, ও টেক অ্যাওয়ে কি? টেক অ্যাওয়ে আমার মানুষের ভালোবাসা, প্রচুর অফুরন্ত মানুষের ভালোবাসা আমি 1.5 মাসে পেয়েছি, যা 2 মাসে পেয়েছি, যা মানে অকল্পনীয়, অকল্পনীয় মপিয়া। আমি চিন্তাও করতে পারিনি যে মানুষ এইরকম ভাবে আমার জন্য থাকতে পারবেন, আমার পাশে থাকবেন, এরকম ভালোবাসা পাবো। এটা আমার কাছে পরম পাওয়া, এটাই আমার কাছে সব থেকে বড় টেক অ্যাওয়ে। রচনাদি অনেক ধন্যবাদ। রচনা ব্যানার্জি আমাদের সঙ্গে এতক্ষণ সরাসরি ছিলেন, হুগলি কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী। আমি আলোচনায় যাওয়ার আগে একবার চোখ রাখবো সারাদিনের ভোট চিত্রে। প্রথম 3 দফায় আপাতত শান্ত নির্বাচনের পর চতুর্থ দফায় রক্ত ঝরেছিল ভোটার বাংলায়। কিছুটা হলেও ফিরে এসেছিল ভোট অশান্তির স্মৃতি। সোমবার ভোটের পঞ্চমীতে এসে সেই অশান্তির পারদ আরও বেশ কিছুটা ঊর্ধ্বমুখী। প্রথমে বীজপুর, তারপর টিটাগড়। দফায় দফায় বিক্ষোভে চক্রব্যূহে আটকে গেলেন ব্যারাকপুরের বিজেপি প্রার্থী অর্জুন সিং। এদিন বীজপুরে যেতেই অর্জুনকে ঘিরে ধরে বিক্ষোভ দেখান তৃণমূল কর্মীরা। দেওয়া হয় গো ব্যাক স্লোগানও। অর্জুনকে ঘিরে একই পরিস্থিতি তৈরি হয় টিটাগড়েও। এসে আমাকে থ্রেট করছে, এসে আমাকে গালাগালি করছে, তোকে দেখে নেব, তোকে গুলি করে দেব। ও গুলি করে দেবে আমায়, ওর ক্ষমতা আছে আমায় গুলি করে দেবে আমাদের মতন কর্মীদের সাথে। তারপরে যাবে সুবোধ অধিকারী, তারপরে যাবে পার্থভূমি। ও চমকে এখানে চলে যাবে, ওইসব চলবে না। ওই দিন চলে গেছে অর্জুন সিং এর। অর্জুনের মতো তৃণমূলের বিক্ষোভের মুখে পড়েন আরেক বিজেপি প্রার্থী লকেট চট্টোপাধ্যায়ও। এদিন ধনেখালিতে লকেটকে ঘিরে গো ব্যাক স্লোগান দেন স্থানীয় তৃণমূল বিধায়ক অসীমা পাত্রের লোকজন। ওঠে জয় বাংলা স্লোগানও। বিধায়ককে পাল্টা চোর বলে আক্রমণ করেন হুগলির বিদায়ী সাংসদ। চোরের দল পুরো হুগলিতে, কেউ পছন্দ করেন না ওই মহিলাকে, এত সন্ত্রাস করেন। চোর অসীমা পাত্র দূর হটো, ও তো ডাকাত। আমার বুথ ক্যাম্প এখানে সকাল থেকে শান্তিতে ইলেকশন হচ্ছে, নিশ্চয় ঘুরে এসছে, দেখছেন কি নাটক করছে। বিকেলে চন্দননগরে গিয়েও তৃণমূলের বিক্ষোভের মুখে পড়েন লকেট। তাকে জুতোও দেখান এক বিক্ষোভকারী। পাল্টা জয় শ্রীরাম স্লোগান তোলেন বিজেপি প্রার্থী। পঞ্চম দফার ভোটে বিক্ষিপ্ত উত্তেজনা ছড়ানো শ্রীরামপুর কেন্দ্রেও। এদিন ডোমজুড়ের মোল্লাপাড়ায় যেতেই বিক্ষোভের মুখে পড়েন সিপিআইএম প্রার্থী দীপশিতা ধর। তৃণমূলের বিরুদ্ধে দলের এজেন্টকে মারধরের অভিযোগ তোলেন তিনি, যদিও অভিযোগ উড়িয়ে দিয়েছে জোড়াফুল শিবির। দেখেছেন তো এই বয়সের একজন মানুষ, তার তো পাওয়ার কিছু নেই। তিনি পার্টির প্রতি ভালোবাসা থেকে ওখানে বসেছিলেন, মক পোলও পর্যন্ত করেছেন, তারপরে তার গায়ে হাত দিয়েছে। হাওড়ার পাঁচলায় অশান্তি পাকানোর অভিযোগে সিপিআইএম প্রার্থী সব্যসাচী চট্টোপাধ্যায়কে ঘিরে বিক্ষোভ দেখায় তৃণমূল। বাহিনী নিয়ে পাল্টা সরব হন সব্যসাচীও।
We were dependent on the force. Where is the force? Why force is not there? They were threatening the candidate. I had to go. I had to intervene, and then only they had evacuated the place. এদিন টিটাগড়ে গিয়ে বিক্ষোভের মুখে পড়েন বিজেপির আইনজীবী নেতা কৌস্তব বাগচি। তার গাড়ি ভাঙচুর করা হয় বলে অভিযোগ। ঘটনায় রিপোর্ট তলব করেছে নির্বাচন কমিশন। ব্যুরো রিপোর্ট, জি 24 ঘন্টা। ফিরে এলাম বিরতির পর। আমাদের সঙ্গে সরাসরি এই মুহূর্তে রয়েছেন ব্যারাকপুর কেন্দ্রের বিজেপি প্রার্থী অর্জুন সিং। অর্জুন দা মৌপিয়া, আপনাকে স্বাগত জানাই জি 24 ঘন্টা স্টুডিও থেকে। অর্জুন দা, ভোট কেমন হলো? ভোট খুব ভালো হয়েছে, খুব ভালো, কোনো অসুবিধা হয়নি। 2-4টা 10টা জায়গা কিছু গন্ডগোল টাইপে করার চেষ্টা করেছিল, কিন্তু কোনো অসুবিধা হয়নি। কিছু কিছু আমাদের কাছে খবর আসতো, সেটাকে আমরা শর্ট আউট করতাম। কিছু ইলেকশন কমিশনও সাপোর্ট করেছে, আমাদের প্যারামিলিটারিকে কিউআরটি টিম, লোকাল পিএস সবটাই সাপোর্ট করেছে। কিন্তু কিছু কিছু জায়গা পুলিশ কমিশনারের নির্দেশে কোনো আইসিরা বদমাশি করেছে। ওরা আইনটাকে না মেনে ওরা তৃণমূলে দালালি করেছে, কিন্তু বেশিরভাগ জায়গা তারা আইন মেনে কাজ করেছে। আমি তাদেরকেও ধন্যবাদ জানাচ্ছি, ব্যারাকপুরের মানুষকে ধন্যবাদ জানাচ্ছি, ব্যারাকপুরে যারা পুলিশ পার্সোনাল ছিলেন তাদেরকেও ধন্যবাদ জানাচ্ছি, যারা মোদিজিকে আমাকে সমর্থন করেছেন, মোদিজিকে আশীর্বাদ করেছেন, এই রাষ্ট্রবাদের জন্য ভোট করেছেন, তাদের সবাইকে ধন্যবাদ। ব্যারাকপুরের মানুষকে সব থেকে বেশি ধন্যবাদ, যারা এই বৃষ্টির মধ্যে উপেক্ষা করে ব্যাপকভাবে ভোট করেছেন। সবাইকে আমি অভিনন্দন, নমস্কার জানাই। কিন্তু অর্জুন দা, একটু আগে পার্থ ভৌমিক তিনি আমাদের সঙ্গে লাইভে যোগ দিয়েছিলেন এবং তিনি অভিযোগ করছেন যে শান্তিপূর্ণ ভোট হয়েছে, শুধু কিছু কিছু জায়গায় অর্জুন সিং গুন্ডামি মাস্তানি করার চেষ্টা করেছে। তা আমি কোথায় বলছি অশান্তিপূর্ণ ভোট হয়েছে, কিন্তু যেখানে ওর গুন্ডারা অশান্তি করার চেষ্টা করেছে সেই অশান্তিটা আমরা রুখে দিয়েছি। আমরা তো অশান্তি করার কোথাও করেন, আমি তো একা গাড়িতে ঘুরছিলাম, আমার তো সঙ্গে কোনো গুন্ডাও ছিল না। প্রত্যেক জায়গা গুন্ডারা ওদের ঝামেলা করছিল। আমি যাচ্ছি বুথে, আমার এজেন্ট সঙ্গে কথা বলছে, ওরা গো ব্যাক স্লোগান করছে, কিন্তু এরা মূর্খ আছে। আমাকে গো ব্যাক স্লোগান করে এরা ভাবছে এরা খুব আনন্দ পেয়েছে, কিন্তু এরা ভাবছে না কি এই গো ব্যাকটা আমি ইনক্যাশ করেছি, ব্যারাকপুরে মানুষ আমাকে ভোট দিল, আরও ভোট দিল। যারা দেখেছে কি আমি শান্তিপূর্ণভাবে ভোট করাবার চেষ্টা করছি, এরা গুন্ডা। আরে কাউকে যদি ভোট আটকাবে তো সেটা তো বিজেপি আটকাবে না রে ভাই, ভোট আটকাচ্ছে তো তৃণমূল। তাহলে গুন্ডাদের বিরুদ্ধে তো মানুষ ভোট দিয়েছে, আমরা তো গুন্ডাদেরকে সাপোর্ট নিয়ে কোনো মানুষকে আটকাইনি। ও মূর্খ আছে, বলছে কি গুন্ডারা সব ঘরে ঢুকে যায়। আরে ভাই, গুন্ডারা সত্যি তোমার ঘরে ঢুকে গেছে। তোমার গুন্ডারা তোমার যেভাবে তোমাকে বাঁশ দিয়েছে সেটা তুমি বুঝতে পারবে। আচ্ছা অর্জুন দা, আপনার গলায় একটু আগে আপনি মোদিজির কথা বলছিলেন, আপনি রাষ্ট্রবাদের কথা বলছিলেন। আমার আপনার কাছে এখানেই প্রশ্ন যে আমার মনে আছে 2019-এ যেদিন লোকসভা ভোট গ্রহণ হয় সেদিন আপনি সরাসরি এরকমভাবেই আমার সঙ্গে এই শোতে যোগ দিয়েছিলেন। সেই সময় দাঁড়িয়েও আপনার গলায় মোদিজির কথা, রাষ্ট্রবাদের কথা আসছিল। তারপরের কয়েক বছরও এলো, তারপর গত 2 বছরের কিছু কম সময় ধরে আপনার গলায় মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়, মামাটি মানুষের কথা শোনা যাচ্ছিল। এমনকি আপনি ব্রিগেডের মঞ্চেও ছিলেন যেখানে প্রার্থী তালিকা ঘোষণা হলো, পার্থ ভৌমিকের নাম ঘোষণার পর। এই গল্পটা ম্যাডাম এই গল্পটা আর শেষ হয়ে গেছে, এই নতুন কোনো গল্প শুরু করো, এটা গল্পর কিছু দাম নেই। আচ্ছা, ভোটাররা এই গল্প ভুলে গেছে? 100% ভুলে গেছে। ভোটাররা তৃণমূলের বিরুদ্ধে ভোট করেছে, এইটুক বলছি আপনাকে। 2019-এও তো তাই করেছিল। তৃণমূলের বিরুদ্ধে কে আছে? বিজেপি, তার জন্য বিজেপিকে ভোট করে দেন। 2019-এও তো তাই করেছিল, কিন্তু তারপর তো আপনি আবার তৃণমূলে চলে গেছিলেন। 2019-এর পরে আমি তৃণমূলে কবে গেলাম, আমার কবে আপনি খোঁজ নিলেন? 2022 সেটা বুঝতে পারবেন না। 2022-এর মে মাস। কেন গেলাম, আমি কেন এলাম? 2022-এর মে, বুঝলাম, তাই তো? আপনার কথা মানলাম,
আপনার কথা সবই ঠিক আছে, আপনার কথা সবই ঠিক আছে, কিন্তু আপনি এটা বুঝতে পারবেন না। কিন্তু আপনার স্মৃতি খুব ভালো, আপনার স্মৃতি মেমোরি খুব ভালো, আমি আপনার মেমোরিকে ধন্যবাদ জানাচ্ছি, কিন্তু এই পর্দাকে পিছে क्या था আপনি বুঝতে পারবেন না। একটু বলুন না অর্জুন দা, আমি তো সেইটা শোনার জন্যই আপনাকে তখন থেকে ফুল টস দিয়ে যাচ্ছি। বলা যায় না, বলা যায় না, এটা তো স্ট্র্যাটেজি। আপনার ফুল টস আমি ধরে নিয়েছি, গোল আপনার ফুল টস আপনাকে আউট করে দিয়েছে। না আমি তো আউট করিনি, আমি বরং চাইছি আপনি একটু স্টেপ আউট করে এসে বলুন কি এই পর্দার পিছের গল্পটা কি। না কেন বলবো, এটা স্ট্র্যাটেজি, এটা আপনি অ্যাঙ্কার আছেন, আপনি রিপোর্টার আছেন, এটা আপনাদের লেভেলে বাইরে, এটা আমাদের লেভেলে কাজ, এটা আমরা কাজ করেছি। আচ্ছা, বিজেপির পুরনো যারা তারা আপনাকে অ্যাকসেপ্ট করে নিয়েছেন একদম শেষ মুহূর্তে, আপনার যেটাকে আমরা দেখি অনেক সময় স্পোর্টসের ভাষায় ওয়াইল্ড কার্ড এন্ট্রি বলে, সেই ওয়াইল্ড কার্ড এন্ট্রি নিয়ে একদম শেষ মুহূর্তে ঢুকে গেলেন, সবাই সেটা অ্যাকসেপ্ট করে নিয়েছেন? কি স্পোর্টসে একটা কথা বলা হয় ওয়াইল্ড কার্ড এন্ট্রি, তো এই যে একদম শেষ মুহূর্তে বিজেপির প্রার্থী হিসেবে আপনি ভোটের ময়দানে এই ওয়াইল্ড কার্ড এন্ট্রি কার্যত পেলেন, বিজেপির যারা কর্মী সমস্ত লেভেলের কর্মী নেতা তারা আপনাকে সবাই মিলে অ্যাকসেপ্ট করে নিয়েছেন, সবাই কাঁধে কাঁধ মিলিয়ে আপনার পাশে থেকেছেন? আচ্ছা, অ্যাকসেপ্ট না করতো তো 1547 বুথে আমি এজেন্ট দিতে পারতাম? এটা বলো। অর্জুন দা, আমরা যদি দেখি যে গতবার আপনার মার্জিন ছিল 14,557, বিধানসভা ইলেকশন যেটা আমরা দেখেছি 2021-এ, সেখানে কিন্তু 7টার মধ্যে 6টা সিটে তৃণমূল কংগ্রেস জিতেছিল, এই অঙ্কটা কি মাথায় রাখছেন? সবই অঙ্ক মাথায় আছে, আর তারপরে বলছি কি 1.5 লাখের কাছাকাছি ভোটে জিতবো। 1.5 লাখের কাছাকাছি ভোটে জিতবেন? কি করে এতটা কনফিডেন্ট, এটা তো শেয়ার করুন একটু। না কনফিডেন্স আছে, মানুষের উপরে বিশ্বাস আছে, যেভাবে কাজ করি সেটার উপরে বিশ্বাস আছে, এই জন্য বলছি। বীজপুর নৈহাটি নিয়ে কি একটু উদ্বেগে ছিলেন? আজকে বেশিরভাগ সময় দেখা গেল যে বীজপুর নৈহাটির একই রাস্তায় বারবার আপনাকে ঘোরাফেরা করতে। না এটা স্ট্র্যাটেজি আছে ম্যাডাম, এটা আমাদের পলিটিক্যাল স্ট্র্যাটেজি আছে, এটা ভোটের সময় একটা স্ট্র্যাটেজি ঠিক করতে হয়, সে কে কোন স্ট্র্যাটেজি করে কোথায় কাকে আটকাতে হয় সব আমাদের স্ট্র্যাটেজির মধ্যে আছে, স্ট্র্যাটেজি ছাড়া কোনো আমি কাজ করি না। অর্জুন দা, আপনার কাছে আমার শেষ প্রশ্ন, সে দুটো প্রশ্ন করব। এক হচ্ছে পার্থ ভৌমিক কিছুদিন তার আপনার সহকর্মী হিসেবেই ছিলেন, সেই সহকর্মীকে আপনি প্রতিপক্ষ হিসেবে কতটা গুরুত্ব দিচ্ছেন? এক। দুই হচ্ছে এই 4 জুন যদি দেখা যায় অর্জুন সিংই সাংসদ হলেন, 2029 সালে বিজেপির পক্ষ থেকেই আপনি আবার দাঁড়াবেন তো? দু 2029-এ দেখতে পারবেন কি দাঁড়াবো কি না দাঁড়াবো, আপনিও বেঁচে থাকবেন, আমিও বেঁচে থাকবো। নাকি মাঝে আবার পথ ভুলে কোথাও চলে যেতে পারেন? না আপনি চিন্তা ভাবনা করে থাকুন, আমাদের তাতে কিছু যায় আসে না। আচ্ছা, পার্থ ভৌমিক কেমন, আপনার প্রতিপক্ষ হিসেবে পার্থ ভৌমিককে কতটা গুরুত্ব দেবেন? পার্থ ভৌমিক আজ নোংরামি করেছে, ভোটে এভাবে লড়া যায় নাকি? আমি কোথায় যাচ্ছি, আমি কি গো ব্যাক করাতে পারতাম না? আমিও গো ব্যাক করাতে পারতাম, তাতে কি হলো? ওর এটাতে ওর কোনো লাভ হলো? এটা তো লস হলো। তো আপনি দেখুন এইসব করলে ভদ্র ভালো লোক পোলারাইজ হয়ে ভোটটা, এটা কিন্তু মাথায় রাখতে হয়। সেটা আপনার মনে হয় আপনার ফেভারেই যাবে? 100% যাবে না, গেছে, নট যাবে। আচ্ছা, মাঝে একটা অত্যন্ত ইন্টারেস্টিং ঘটনাক্রম আমরা দেখেছিলাম, এই 2019-এর এই ভোটের দিনও দেখেছিলাম, মাঝেও এই জি 24 ঘন্টার শোতে দেখা গিয়েছিল, অর্জুন সিং বনাম
মদন মিত্র, আবার একই সঙ্গে আমরা অর্জুন সিং এবং মদন মিত্রকে মাঝখানে সবকিছু ভুলে চা খেতেও দেখেছিলাম। তো আজকে দাঁড়িয়ে মদন মিত্রের উদ্দেশ্যে কোনো বার্তা আছে? মদন যে শরীর খারাপ আছে, সুস্থ, তাড়াতাড়ি সুস্থ হোক, আমি এটাই চাইব। ফোন করেছিলেন? গেছিলাম দেখতে। অর্জুন দা অনেক ধন্যবাদ। অর্জুন সিং আমাদের সঙ্গে এতক্ষণ সরাসরি ছিলেন। অর্জুন সিং তিনি বলছেন যে তিনি যথেষ্ট কনফিডেন্ট, ব্যারাকপুর কেন্দ্র থেকে তিনি আবারও নির্বাচিত হয়ে সংসদে যাচ্ছেন। আর এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন বনগাঁ কেন্দ্রের বিজেপি প্রার্থী শান্তনু ঠাকুর। শান্তনুদা, মৌপিয়া আপনাকে স্বাগত জানাচ্ছি জি 24 ঘন্টা স্টুডিও থেকে। সকাল থেকে আমরা দেখতে পেলাম যে আপনার মুখে অভিযোগের পাহাড়। তাহলে কি বনগাঁ এই ভোটের দিনটায় তৃণমূল কংগ্রেসের দাপটে বেশি ছিল? কয়েকটা পার্টিকুলার জায়গাতে যেখানে একটা বিশেষ সম্প্রদায়ের মানুষ বাস করেন সেই জায়গাগুলোতে একটু ঝামেলা হয়েছে, আর সেই জায়গাগুলো ট্যাকেল দিতে গিয়ে আমাকে ছোটাছুটি করতে হয়েছে। বাদবাকি এলাকাতে ভোট ভালো হয়েছে। শান্তনুদা, যেভাবে আমরা দেখেছিলাম যে 2019-এ সিএ একটা বড় ইস্যু ছিল, সেই সিএ এরপর 2019-এর ডিসেম্বরে আইনে পরিণত হয় এবং এই মার্চে লোকসভা নির্বাচনের দিনক্ষণ ঘোষণার জাস্ট কয়েকদিন আগে সেই বিজ্ঞপ্তি সরকারিভাবে জারি হয়। সত্যি কি সিএ এবারের ভোটেও আপনাদের ডিভিডেন্ড দিল? আজকে সারাদিনের চিত্র থেকে আপনার কি অভিজ্ঞতা? অবশ্যই সিটিজেনশিপ 75 ইয়ার্সের একটা সমস্যা, যে সমস্যাটা কংগ্রেস গভর্নমেন্ট সমাধান করেনি, বিশেষ করে বাংলাদেশ থেকে যারা এসছে। তো এটা আমি মনে করি অনেক দেরিতে হলেও আমাদের মাননীয় প্রধানমন্ত্রীজি এবং তার যে সরকার, গৃহ মন্ত্রণালয় আজকে সেটাকে সমাধান করেছে। এটা নো ডাউট, এই নিয়ে কোনো কোশ্চেন নেই। যারা এই সমস্যায় ভুক্তভোগী তারা একমাত্র বুঝবেন যে এটার কি মিনিং বা এটার কি দরকার আছে, অন্য মানুষরা বুঝবেন না কেউ। আজকে তো আমরা এটাও দেখলাম যে আপনাকে উদ্দেশ্য করে মানুষ প্রশ্ন করছেন যে আপনি কেন সিএ এর জন্য অ্যাপ্লাই করেননি। এটা এখন যদি আমাকে বলতে হয় তাহলে অনেক লং হিস্ট্রিতে যেতে হবে। আমি শর্টে বলি, আমার ঠাকুরদাদা ব্যারিস্টার পি.আর. ঠাকুরের যে এডুকেশন সার্টিফিকেট আছে 1924-এ ক্যালকাটা ইউনিভার্সিটি থেকে উনি গ্রাজুয়েশন করেছেন। 26-এ উনি সেন্ট পলসে পড়তেন, মাস্টার্স করেছেন ওখান থেকে। 29-এ উনি ব্যারিস্ট্রি পড়তে গেছেন। এরকম অনেক বিষয় আছে যেগুলো এরা জানবে না, এরা যা খুশি তাই বলবে পলিটিক্যাল রিজনের জন্য। কার সিটিজেনশিপ নিতে হবে কার নিতে হবে না এদের কোনো ধারণাই নেই, বিশেষ করে এ রাজ্যের যারা শাসক দল আছে তাদের। মতুয়া ভোট যেটা বনগাঁয় অত্যন্ত গুরুত্বপূর্ণ ফ্যাক্টর, এবং আমরা দেখেছি যে ঠাকুরবাড়িতে শুধু রাজনৈতিক বিভাজন নয়, রাজনৈতিক বিভাজন তো অনেক দিন আগে থেকেই ছিল। সাম্প্রতিক অতীতে একাধিকবার সেখানে রীতিমতো ধুমধুমার পরিস্থিতি হয়েছে, অভিযোগ পাল্টা অভিযোগ রুজু করার ঘটনা দেখা গেছে। মতুয়া ভোটে এই বিভাজন, এই ভাগ, সেটা কতটা স্ট্রং হতে পারে? সত্যি কি মতুয়া গড় সেটা ধরে রাখতে পারবেন? এটা কোনো প্রশ্নই হলো না। ঠাকুরবাড়ির লোকেরা মতুয়াগড় ধরে রাখতে হয় না। মতুয়ারা তাদের শ্রদ্ধা করে, তাদের কর্মের উপরে এতদিন করে এসেছে। তো এমন কোনো কর্মে বিঘ্নতা ঘটেনি যে তাদের অশ্রদ্ধা তৈরি হবে। যারা এই রাজনৈতিক প্রপাগান্ডা তৈরি করছে তারা রাজনৈতিক প্রপাগান্ডাই থেকে যাবে, বাস্তব ফল তাদের আর পেতে হবে না। আপনার কাছে আমার শেষ প্রশ্ন, আপনি জেতার ব্যাপারে আশাবাদী, আপনি আগেই বলেছেন, মার্জিন কত? সে কেউ বলতে পারে কার মার্জিন কত, তবে আগের বারের থেকে মার্জিন বাড়বে, নো ডাউট। এবারের আত্মবিশ্বাস রয়েছে। গতবারে যে মার্জিন হয়েছিল 2019-এ, এবারের মার্জিন তার থেকে অনেক বেশি হবে। শান্তনুদা অনেক ধন্যবাদ। শান্তনু ঠাকুর আমাদের সঙ্গে এতক্ষণ সরাসরি ছিলেন। ছোট্ট একটা বিরতির পর এর প্রসঙ্গে আলোচনায় ফিরবো, দেখতে থাকুন জি 24 ঘন্টা।
ফিরে এলাম বিরতির পর। এই মুহূর্তে আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন শ্রীরামপুর কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী কল্যাণ ব্যানার্জি, দীর্ঘদিনের সাংসদ। কল্যাণদা, মৌপিয়া আপনাকে স্বাগত জানাচ্ছি জি 24 ঘন্টা স্টুডিও থেকে। ভোট কেমন হলো কল্যাণদা? চতুর্থবারের জন্য সংসদের দরজাটা খুলবে আপনার জন্য? খুব ভালো, খুব ভালো, 100% বাউন্ডারি তো মারছি, আগে থেকেই বলেছি বাউন্ডারি মারবো। এখন বাউন্ডারি মেরে মেরে প্রায় 1.5 লাখের ভোটের বেশি ব্যবধানে জিতবো। ওভার বাউন্ডারি মারতে গিয়ে বাউন্ডারি লাইনের কাছে ক্যাচ তুলে দেওয়ার আশঙ্কা নেই তো? বাউন্ডারিটা মারছি তো নিচ দিয়ে, ওখানে চার তুলে দেবে কে আছে? বাউন্ডারি গতবারে হ্যাট্রিক করেছিলাম, এবার বাউন্ডারি। গতবারে হ্যাট্রিক ছিল, এবার বাউন্ডারি। সারা দিন আপনি নানা প্রান্তে ঘুরলেন, কাকে কঠিন প্রতিদ্বন্দ্বী মনে হলো? কবির শঙ্কর বসু নাকি দীপশিতা ধর? কাউকেই কঠিন মনে হয়নি। আমি 6বার নির্বাচনে লড়েছি। এইবারের নির্বাচনে আমার অভিজ্ঞতা হচ্ছে, যা দেখলাম, অস্তিত্ববিহীন বিরোধী দলরা। বিজেপির তো কোথাও কিছু নেই, কোথাও কোথাও একটুখানি সিপিএম ছিল সকালবেলায়, বেলা 12টার পর, 11:30 12টার পর থেকে কেউ করতেও নেই। কখনো আমরা দেখেছি যে এবার প্রচার চলাকালীন বারংবার আপনাকে ঘিরে নানা বিতর্ক দানা বেঁধেছে। কখনো কাঞ্চন মল্লিক, আপনাদেরই দলের বিধায়ক, তাকে আপনি নামিয়ে দিয়েছেন। কখনো দীপশিতাকে সোফিয়া লোরেন বলে ব্যঙ্গ করেছেন। এগুলোর কোনো নেতিবাচক প্রভাব পড়বে না? কোথাও কিছু নেই, সবাই আমাকে জানে। দীপশিতা প্রথম থেকে আমাকে অ্যাটাক করেছে, আমাকে উত্তর দিতে হয়েছে। দীপশিতা বলেছিল মিস্টার ইন্ডিয়া, আমি বলেছি মিসেস ইউনিভার্স। দীপশিতা বলেছে আমি চুরির টাকায় আমার ছেলে মেয়েকে পড়িয়েছি। এইসব যদি দীপশিতা বলে, তাকে তার উত্তর দেবো না? দীপশিতা বলেছে আমার ল কলেজের অস্তিত্ব নেই, তার উত্তর দেবো না? ও কি ভেবেছে কি যা ইচ্ছা বলে যাবে নাকি? কল্যাণদা, দুজন যে মূল প্রতিদ্বন্দ্বী আপনার, কবির এবং দীপশিতা, দুজনেই বয়সে অনেকটাই তরুণ। আর আপনি দীর্ঘদিনের সাংসদ, 3বারের সাংসদ, বয়সেও প্রবীণ। এটা কিভাবে আপনি দেখলেন এই তরুণ তুর্কিদের মোকাবিলা করা? তরুণ, এরা তুর্কি নয়। তরুণই হতে পারে, কিন্তু তুর্কি নয়। হ্যাঁ, এখনো অনেক অভিজ্ঞতা সঞ্চয়ের দরকার আছে। দীপশিতা একটু অভিজ্ঞতা যদি সঞ্চয় করে, আগামী দিনে নিঃসন্দেহে ভালো একটা রাজনীতিবিদ হতে পারে। আর বিজেপির প্রার্থীর দ্বারা কিছু হবে না, ওয়ার্থলেস ক্যান্ডিডেট। কেন বিজেপি যে এরকম কি করে একটা ক্যান্ডিডেট দেয়, সেটাই আমি বুঝতে পারলাম না। কেন ওয়ার্থলেস মনে হচ্ছে? কেন? হ্যাঁ, ওয়ার্থলেস কেন মনে হচ্ছে? হ্যালো, হ্যাঁ, কেন? বিজেপির কিছুই নেই, কিছু করতেই পারলো না তো। একটা ক্যান্ডিডেট ইলেকশন করতে গেলে যে একটা তার স্ট্র্যাটেজিক কিছু থাকে, তাদের মেশিনারি থাকে। গোটা 7টা বিধানসভাতে বিজেপির কোনো ক্যাম্প অফিস নেই পর্যন্ত, লোকজন নেই। তার মানে সে কি করতে পারে? সে তো বিজেপির লোক যারা রয়েছে, কর্মী যারা রয়েছে, তাদের তো ইনভলভ করতে পারেনি। কল্যাণদা, যদি আমরা দেখি যে শ্রীরামপুর লোকসভা কেন্দ্রে একটা বড় অংশের অবাঙালি ভোটার রয়েছেন এবং একটা বড় অংশের সংখ্যালঘু ভোটার রয়েছেন, সেক্ষেত্রে বিজেপি প্রার্থী বা আইএসএফ প্রার্থী এখানে কোথাও একটা অ্যাডভান্টেজ পাবেন না? কে পাবে না? আমার কথা বলছি না, আমি বলছি অবাঙালি ভোটের একটা বড় অংশ বিজেপির দিকে, এবং বিশেষ করে সংখ্যালঘু ভোট। আইএসএফ সংখ্যালঘু ভোটের একটা অংশ কি কেটে নিতে পারে? মুশকিল হচ্ছে আপনারা না খুব একাডেমিক্যাল কথাবার্তা বলেন, গ্রাউন্ড এক্সপিরিয়েন্স না থেকে এই সমস্ত একাডেমিক কথাবার্তা বলেন। 1 নম্বর হচ্ছে আইএসএফ এর যেটা আতুরগড়, ফুরফুরা শরীফ, সেখানেই তার অস্তিত্ব কিছু নেই। আইএসএফ এর কি আছে? কিচ্ছু নেই। আপনারা আইএসএফ দেখেই বলতে আরম্ভ করে দিলেন তৃণমূলের ভোট কাটবে। আর আপনি গ্রাউন্ড রিয়েলিটি দেখুন, কোনোদিন এসে দেখেছেন গ্রাউন্ডে?
আপনি বলতে দিচ্ছেন নন বেঙ্গলিরা সব বিজেপি, এটা কোত্থেকে পেলেন আপনি? কোথায় বললাম যে অবাঙালিরা সব বিজেপি? কোথায় বলি? যেটা আগে যা ছিল, তাহলে অবাঙালি বলেই তো আপনি বলে দিচ্ছেন যে এটাতে কোনো প্রভাব ফেলবে কিনা। আপনি তো বলছেন না, তো আপনি কি করে বলছেন? আপনি যদি আসতেন, যারা আপনার প্রতিনিধিরা ছিল, দেখবেন তাদের জিজ্ঞেস করবেন চাপদানিতে আজকে সব মানে সব তৃণমূলেই ভোট দিচ্ছে, ওখানে তো অবাঙালি ভোটার বেশি, ওখানেও তো মাইনরিটি ভোটার বেশি, তো আইএসএফটা কোথায়? আর নন বেঙ্গল, শুনুন মোদ্দা কথা, আমি দুটো কথা আপনাকে বলে দিচ্ছি, দুটো আমার, ইট ইজ মাই রিডিং। এক নম্বর হচ্ছে নরেন্দ্র মোদীর ক্রেজ কমে গেছে। 2019-এ যা নরেন্দ্র মোদী ছিল তার ক্রেজ নেমে বরঞ্চ অ্যান্টি নরেন্দ্র মোদী হাওয়া বইছে, এক নম্বর। দু নম্বর হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়কে বাংলার মানুষ অসম্ভব ভালোবাসছে। এই কনফিডেন্স, এই ভালোবাসা আমি 2009 নির্বাচনের সময় যেভাবে দেখেছিলাম মানুষকে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি তাদের আকর্ষণ, মমতা বন্দ্যোপাধ্যায়কে ভালোবাসা, হ্যাঁ, কিন্তু তারপরে অনেকগুলো ইলেকশন গেছে, নো ডাউট, মমতাদি অনেক মুখ্যমন্ত্রী হয়েছে, কিন্তু এইবারে আমি দেখতে পাচ্ছি যে মানুষ মমতাদিকে যে কি পরিমাণ ভালোবাসে, 4 জুন বুঝতে পারবেন গোটা পশ্চিমবাংলার রেজাল্ট দেখে। কল্যাণ, অনেক ধন্যবাদ। কল্যাণ ব্যানার্জি আমাদের সঙ্গে এতক্ষণ সরাসরি ছিলেন। ছোট্ট একটা বিরতির পর আমরা এই প্রসঙ্গে আলোচনায় ফিরবো, আপনার রায় নিয়ে ফিরে আসছি, দেখতে থাকুন জি 24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।